আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকালে ভালো আছো এবং সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয় নিয়ে পাঠদান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম অধ্যায় জীবন পাঠ থেকে প্রথম ক্লাস গত ক্লাসে নিয়েছি। আজ আমরা দ্বিতীয় ক্লাস নিব। আজকের পাঠে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, দেখো, জীবের শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য এবং জীবজগৎ, এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আমরা পূর্ববর্তী ক্লাসে জীববিজ্ঞানের ধারণা, তারপরে জীববিজ্ঞানের শাখাগুলো, জীববিজ্ঞানের ভৌত শাখা এবং জীববিজ্ঞানের ফলিত শাখা নিয়ে আলোচনা করেছিলাম। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পূর্ব ক্লাসের যে পাঠ সেটি খুব ভালোভাবে সম্পন্ন করেছ। তো আজকের পাঠে তোমাদেরকে আবারও স্বাগত। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসে ফিরে যাই। আমরা আজকে জানবো জীবের শ্রেণীবিন্যাস। আমরা জানি আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের প্রায় 4 লক্ষ প্রজাতি এবং প্রাণীর প্রায় 13 লক্ষ প্রজাতির নামকরণ এবং বর্ণনা করা হয়েছে। উদ্ভিদ হচ্ছে 4 লক্ষ প্রজাতি আর প্রাণী 13 লক্ষ প্রজাতি। তো এই যে সংখ্যা, এটা কিন্তু চূড়ান্ত নয়, প্রতিনিয়তই এই জীবের শনাক্তকরণ এবং এই কাজগুলো চলমান আছে। তো আমরা যদি ধরে নিই যে কোনো একটা সময় আমাদের এই জীবের শনাক্তকরণ প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে, তাহলে সেই সংখ্যাটি দাঁড়াতে পারে প্রায় 1 কোটি। প্রায় 1 কোটি। সেটা কোনোদিন শেষ হয়ে যাবে কিনা শনাক্ত করা আমরা বলতে পারি না। তবে যদি ধরে নেই যে কোনো এক সময় আমাদের এই উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন প্রজাতি শনাক্তকরণটি সম্পন্ন হবে বা শেষ হবে, তাহলে আনুমানিকভাবে আমরা ধরে নিতে পারি যে এর সংখ্যা হবে প্রায় 1 কোটি। তো আমরা জানা, বোঝা এবং শেখার সুবিধার জন্য অসংখ্য জীবকে সুষ্ঠুভাবে বিন্যস্ত করা এবং সাজানোর প্রয়োজন বোধ করি। আর এই প্রয়োজন থেকেই শ্রেণীবিন্যাসের একটি স্বতন্ত্র শাখা, যেটি ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যার সৃষ্টি হয়েছে। ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা। ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা। তো এই যে আমাদের শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হচ্ছে অল্প সময়ে অল্প পরিশ্রমে বিশাল এবং বৈচিত্র্যময় এই জীবজগৎ সম্পর্কে জানা। তো শ্রেণীবিন্যাসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তিনি মূলত একজন প্রকৃতি বিজ্ঞানী। তিনি পড়াশোনা করেছিলেন চিকিৎসা শাস্ত্র নিয়ে। তিনি আপসালা বিশ্ববিদ্যালয় থেকে
বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে তিনি একই বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমির অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। অ্যানাটমি ডিপার্টমেন্টের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। তাহলে আমরা জানলাম যে আমাদের এই জীবের শ্রেণীবিন্যাসের যে প্রয়োজন সেটা হচ্ছে সহজে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সম্পূর্ণ জীবজগৎ সম্পর্কে জানা, এই উদ্দেশ্যে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা অনুভব করা বা শ্রেণীবিন্যাসের উদ্ভব। তো শ্রেণীবিন্যাসের এই প্রয়োজন থেকেই শ্রেণীবিন্যাসের একটি স্বতন্ত্র শাখার সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা। এটি নিয়ে প্রথম কাজ করেন সুইডিশ বিজ্ঞানী, তিনি একজন প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তিনি পড়াশোনা করেছেন আপসালা বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা শাস্ত্র নিয়ে এবং পরবর্তীতে তিনি এই বিশ্ববিদ্যালয়েরই অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত হন। আমরা অষ্টম শ্রেণীতে জেনে এসেছি যে শ্রেণীবিন্যাস বিদ্যা নিয়ে প্রথমে যেসব বিজ্ঞানীরা কাজ করেছেন তার মধ্যে প্রথম হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস এবং এই কারণে শ্রেণীবিন্যাস বিদ্যার জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে। শ্রেণীবিন্যাস বিদ্যার জনক ক্যারোলাস লিনিয়াস। তিনি জীবজগৎকে দুটি অংশে ভাগ করেছেন, একটি হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটি হচ্ছে প্রাণী জগৎ। উদ্ভিদ জগৎ, একটা হচ্ছে প্রাণী জগৎ। তাহলে ক্যারোলাস লিনিয়াস সমগ্র জীবজগৎকে দুটি ভাগে ভাগ করেছেন, একটি হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটি হচ্ছে প্রাণী জগৎ। এখন দেখো এই যে শ্রেণীবিন্যাস ক্যারোলাস লিনিয়াস যে শ্রেণীবিন্যাস করলেন, এই শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি ছিল আমরা এখন জানব। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য গেল আমাদের জীবের শ্রেণীবিন্যাস, এখন জানবো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো প্রতিটি জীবের দল এবং উপদল সম্বন্ধে জ্ঞান আরোহণ করা, জীবের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করে সঠিকভাবে জীবকে সংরক্ষণ করা, পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা, প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা, সর্বোপরি জীবজগৎ এবং মানব কল্যাণের জন্য প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করতে বা সংরক্ষণ করতে সচেতন হওয়া। তাহলে আমরা কি কি পেলাম দেখো। সংরক্ষণ, তারপরে হচ্ছে পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন, তারপরে হচ্ছে শনাক্তকরণ, তারপরে হচ্ছে নামকরণের ব্যবস্থা, জীবজগতে এবং মানব কল্যাণে প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে সংরক্ষণ করা। এই হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি।
শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হচ্ছে প্রতিটি জীবের দল এবং উপদল সম্পর্কে জ্ঞান আরোহণ করা, জীবজগতের ভিন্নতার দিক আলোকপাত করে আরোহিত গানকে সঠিকভাবে সংরক্ষণ করা, পূর্ণাঙ্গ গানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা, প্রতিটি জীবকে শনাক্ত করে তাদের নামকরণের ব্যবস্থা করা, সর্বোপরি জীবজগৎ এবং মানব কল্যাণের প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে তাদেরকে সংরক্ষণ করতে সচেতন করা। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানবো জীবজগৎ সম্পর্কে। জীবজগৎ কি দেখো, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের সময় থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগৎকে আমরা কিভাবে ভাগ করা হয়েছিল দেখেছি। একটি হচ্ছে উদ্ভিদ জগৎ, আরেকটি হচ্ছে প্রাণী জগৎ। কিন্তু বিজ্ঞানের অগ্রযাত্রায় বর্তমানে ডিএনএ এবং আরএনএর প্রকারভেদ, তারপরে জীবদেহের কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা এবং খাদ্যাভ্যাসের তথ্য এবং উপাত্তের উপর ভিত্তি করে এইচ.আর. হুইটেকার 1969 সালে হুইটেকার জীবজগৎকে 5টি রাজ্যে, কয়টি রাজ্যে? 5টি রাজ্যে, মানে 5 কিংডম, KING 5টি রাজ্য বা 5 কিংডমে ভাগ করার প্রস্তাব করেন। তাহলে এটা কে প্রস্তাব করেন? বিজ্ঞানী হুইটেকার। পরবর্তীতে দেখো 1974 সালে মার্বোলিস শ্রেণীবিন্যাসের পরিবর্তিত ও বিস্তারিত রূপ দেন। তিনি সমস্ত জীবজগৎকে 2টি সুপার কিংডমে ভাগ করেন। তাহলে হুইটেকার করে কি করেছিলেন? 5টি রাজ্যে ভাগ করেছেন, কিন্তু মার্গিউলিস করেছেন 2টি সুপার কিংডম। দুটি সুপার কিংডমে ভাগ করেন এবং 5টি রাজ্যকে, এই যে 5টি রাজ্য হুইটেকার করেছিলেন, সেই 5টি রাজ্যকে এই 2টি সুপার কিংডমের অন্তর্ভুক্ত করেন। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 1969 সালে হুইটেকার জীবজগৎকে 5টি রাজ্যে বা 5টি কিংডমে বিভক্ত করেন, কিন্তু 1974 সালে মার্গিউলিস কি করেন? এই 5টি রাজ্যকে 2টি সুপার কিংডমের অন্তর্ভুক্ত করেন। রাজ্য 5টি রাখেন, কিন্তু উনি আরো একটি ধাপ বাড়িয়ে নেন, সেই ধাপটি হচ্ছে সুপার কিংডম। এই 2টি সুপার কিংডমের অন্তর্ভুক্ত করেন 5টি রাজ্যকে। দেখো আমরা একটা চার্টের মাধ্যমে দেখে নেই সুপার কিংডম দুটো কি এবং 5টি রাজ্য কোন কোন সুপার কিংডমের অন্তর্ভুক্ত। দেখো জীবজগৎকে আমরা দিই সুপার কিংডম 1, সুপার কিংডম 1, সুপার কিংডম 2, সুপার কিংডম 2। সুপার কিংডম 1 হচ্ছে প্রোক্যারিওটা। আর সুপার কিংডম 2 হচ্ছে ইউক্যারিওটা। সুপার কিংডম 1 এর অন্তর্ভুক্ত করেন রাজ্য 1 মনেরাকে। রাজ্য 1, এই রাজ্য 1 এর নাম হচ্ছে মনেরা। আর সুপার কিংডম 2 এর অন্তর্ভুক্ত করা হয় রাজ্য 2 এর নাম হচ্ছে মনেরা। তারপরে
হচ্ছে রাজ্য 3, রাজ্য 3-এর অন্তর্ভুক্ত হচ্ছে প্রতিষ্ঠা, তারপরে রাজ্য 4, প্রতিষ্ঠার পর হচ্ছে ফানজাই, তারপরে রাজ্য 5, রাজ্য 5-এ আছে এনিমালিয়া, এনিমালিয়া। এবার দেখো হুইটেকার কি করেছিলেন, হুইটেকার করেছিলেন 5টি রাজ্যে সরাসরি, রাজ্য মনেরা 1, রাজ্য 2 সরি রাজ্য 1 প্রোক্যারিওটা, সুপার কিংডম, রাজ্য 5টি রাজ্যে ভাগ করেছিলেন। রাজ্য 1 হচ্ছে মনেরা, রাজ্য 2 প্রোটিস্টা, রাজ্য 3 হচ্ছে ফানজাই, রাজ্য 4 প্লান্টি। আচ্ছা আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে, আমাদের রাজ্য 1 মনেরা, রাজ্য 2 প্রোটিস্টা, রাজ্য 3 হবে ফানজাই, রাজ্য 4 হচ্ছে প্লান্টি, রাজ্য 5 হবে এনিমালিয়া। তো এখানে হুইটেকার সরাসরি 5টি রাজ্যে ভাগ করেছিলেন। রাজ্য 1 মনেরা, রাজ্য 2 প্রোটিস্টা, রাজ্য 3 ফানজাই, রাজ্য 4 প্লান্টি, রাজ্য 5 এনিমালিয়া। কিন্তু মার্গিওলিস কি করলেন, সমস্ত জীবজগৎকে 2টি সুপার কিংডমের অন্তর্ভুক্ত করলেন। সুপার কিংডম 1-এ রাখলেন তিনি প্রোক্যারিওটা, আর সুপার কিংডম 2-এ রাখলেন ইউক্যারিওটা। তো সুপার কিংডম 1-এর অন্তর্ভুক্ত ছিল রাজ্য 1 মনেরা, আর সুপার কিংডম 2-এর অন্তর্ভুক্ত হচ্ছে রাজ্য 2 থেকে রাজ্য 5 প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, এনিমালিয়া। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এতটুকু বুঝতে পেরেছো। চলো আমরা এখন জানবো সুপার কিংডম 1 সম্পর্কে। আচ্ছা দেখো সুপার কিংডম 1 প্রোক্যারিওটা, আমরা প্রোক্যারিওটা সম্পর্কে 8ম শ্রেণীতেই জেনে এসেছি। আদি কোষ বিশিষ্ট এরা আণুবীক্ষণিক জীব। প্রোক্যারিওটারা কি হচ্ছে আদি কোষ বিশিষ্ট, আদি কোষ বিশিষ্ট। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আণুবীক্ষণিক জীব। আণুবীক্ষণিক জীব। তাহলে আমরা দেখলাম সুপার কিংডম 1-এর যে বৈশিষ্ট্য, এরা হচ্ছে প্রোক্যারিওটা, এরা হচ্ছে আদি কোষ বিশিষ্ট, আর এরা হচ্ছে আণুবীক্ষণিক জীব। আণুবীক্ষণিক জীব মানে কি, এদেরকে দেখতে হলে আমাদেরকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য নিতে হবে। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া আমরা এদেরকে দেখতে পাবো না। তো আমরা রাজ্য 1-এর বৈশিষ্ট্য জেনে নিই। রাজ্য 1-এর বৈশিষ্ট্য দেখো, রাজ্য 1-এর বৈশিষ্ট্য, এরা এককোষী ফিলামেন্টাস। ফিলামেন্টাস মানে কি, একটির পর একটি কোষ লম্বালম্বি ভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে। যেমন দেখো এরকম একটার পর একটা কোষ যুক্ত হয়ে কি করে, ফিলামেন্ট তৈরি করে, এটাকে বলে ফিলামেন্ট। তাহলে রাজ্য 1 মনেরার প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে এরা এককোষী ফিলামেন্টাস, অর্থাৎ একটির পর একটি কোষ যুক্ত হয়ে ফিলামেন্ট তৈরি করে। কলোনিয়াল, কলোনিয়াল মানে কি, তারা একসাথে বসবাস করতে পছন্দ করে। কোষে ক্রোমাটিন তন্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা এগুলো নেই, কারণ আমরা জানি যে এরা কি ধরনের আদি কোষ বিশিষ্ট প্রাণী। তো আদি কোষ বিশিষ্ট জীবের বৈশিষ্ট্য হচ্ছে যে এদের কি কি থাকবে না, প্লাস্টিড থাকবে না, মাইটোকন্ড্রিয়া থাকবে না, এন্ডোপ্লাজমিক জালিকা এগুলো কিছুই থাকবে না, কিন্তু আবার রাইবোজোম থাকবে। কি থাকবে, রাইবোজোম। এই রাইবোজোম আছে। আদি কোষ বিশিষ্ট হলেও এদের রাইবোজোম আছে। কোষ বিভাজন দ্বিভাজন পদ্ধতিতে বিভক্ত হয়। কোষ বিভাজন হয়
দ্বিভাজন পদ্ধতিতে। আমরা দ্বিভাজন পদ্ধতি অষ্টম শ্রেণীতে জেনে এসেছি, আশা করি সবাই আমরা জানি দ্বিভাজন পদ্ধতি কি। প্রধানত শোষণ পদ্ধতিতে তারা খাদ্য গ্রহণ করে। তাহলে খাদ্য গ্রহণ করে কোন পদ্ধতিতে? শোষণ পদ্ধতিতে। তবে কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ পদ্ধতিতেও খাদ্য প্রস্তুত করে। এদের উদাহরণ হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল। আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। তাহলে আমরা সুপার কিংডম 1 প্রোক্যারিওটার বৈশিষ্ট্য জানি। আর আদবকোষী আণুবীক্ষণিক জীব। এই সুপার কিংডম 1-এ অন্তর্ভুক্ত হচ্ছে রাজ্য 1 বা মনেরা। রাজ্য 1 হচ্ছে র্যাককোষী ফিলামেন্টাস। এরা কলোনিয়াল মানে কলোনিতে বসবাস করতে পছন্দ করে। ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা নেই। এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলা কিছুই নেই। তবে কি আছে? রাইবোজোম আছে। এরা দ্বিভাজন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে, শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। আর এদের উদাহরণ হচ্ছে নীলাভ সবুজ শৈবাল আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া। তো আমরা সুপার কিংডম 1 সম্পর্কে জানলাম। এখন আমরা সুপার কিংডম 2 সুপার কিংডম 2 সুপার কিংডম 2 এর প্রথম হচ্ছে রাজ্য 2 প্রোটিস্টা। তো আমরা আগে সুপার কিংডম 2 এর বৈশিষ্ট্যটা জানি। সুপার কিংডম 2 হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট, প্রকৃত কোষ থাকবে মানে সুগঠিত নিউক্লিয়াস। প্রকৃত কোষ মানে সুগঠিত নিউক্লিয়াস। এরা এককোষী বা বহুকোষী হতে পারে, এককভাবেও থাকতে পারে, আবার কলোনিতে দলবদ্ধভাবে ওরা বসবাস করতে পারে। তো রাজ্য 2-এ প্রোটিস্টার বৈশিষ্ট্য আমরা এখন জানব। প্রোটিস্টা হচ্ছে এরা এককোষী বা বহুকোষী, একক বা কলোনিয়াল, ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত। ক্রোমাটিন বস্তুতে কি থাকে? ডিএনএ এবং আরএনএ। প্রোটিনও থাকে। কোষের সকল ধরনের অঙ্গাণু থাকে। খাদ্য গ্রহণ হয় শোষণ বা ফটোসিনথেসিস পদ্ধতিতে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে এবং কনজুগেশনের মাধ্যমে অর্থাৎ জৈবনিকভাবে কিন্তু গঠনগতভাবে এক এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জনন ঘটে। কোনো ভ্রূণ গঠিত হয় না। উদাহরণ হচ্ছে এমিবা, প্যারামেসিয়াম, এককোষীয় বহুকোষী শৈবাল। এমিবা আমরা অষ্টম শ্রেণীতে এমিবা দেখে আসছি, তাই না? এমিবার নির্দিষ্ট কোনো আকৃতি নেই। তো এই এমিবা হচ্ছে রাজ্য 2 বা প্রোটিস্টার উদাহরণ। এবার আমরা জানবো রাজ্য 3 ফানজাই। আমরা কি জানবো? রাজ্য 3 ফানজাই। রাজ্য 3 ফানজাই। অধিকাংশ এরা স্থলজ মৃতজীবী বা পরজীবী। দেহে এককোষী, দেহটা তাদের এককোষী আবার অথবা মাইসেলিয়াম সুতার মতো অংশ দিয়ে গঠিত। এগুলোর নিউক্লিয়াস সুগঠিত। কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। খাদ্য গ্রহণ করে তারা শোষণ পদ্ধতিতে। আর ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। তাহলে ফানজাই আমরা ব্যাঙের ছাতা চিনি না? ব্যাঙের ছাতা চিনি সবাই। এই ব্যাঙের ছাতাটাও এক ধরনের ফানজাই। ব্যাঙের ছাতা কেমন? সাদা, এটাতে কোনো রং নেই। তো এই জন্য বলছে যে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। ক্লোরোপ্লাস্টের উপস্থিতিতে কি হয়?
রঙিন হয়। তো যেহেতু ক্লোরোপ্লাস্ট নাই, সেজন্য এটা হচ্ছে বর্ণহীন। হ্যাপ্লয়েড স্পর দিয়ে এরা বংশ বৃদ্ধি করে, যেমন ইস্ট, পেনিসিলিয়াম। দেখো আমরা একটা পেনিসিলিয়াম আঁকি, এটা দেখতে ঝাঁটার মতো মাথাটা, এগুলা কনিডিয়াম, এটা হচ্ছে পেনিসিলিয়াম, PENICILLIUM, পেনিসিলিয়াম। আবার ফাঞ্জাইয়ের মধ্যে আছে ব্যাঙের ছাতা, তোমরা সবাই চিনো। এই ব্যাঙের ছাতাও এক ধরনের কি ফাঞ্জাই, এটাকে মাশরুম বলে, যেটা আমাদের আনাচে কানাচে গোবরের উপরে বা একটু স্যাঁতস্যাঁতে জায়গায় হয়, সেই মাশরুমটা বিষাক্ত, সেটা আমরা খেতে পারি না, কিন্তু আবার যেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করা হয় সেই মাশরুমটা খাওয়া যায়। তো এই মাশরুম বা পেনিসিলিয়াম হচ্ছে রাজ্য 3 ফাঞ্জাইয়ের অন্তর্ভুক্ত। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এবার জানবো রাজ্য 4 প্লান্টি। রাজ্য 4 প্লান্টি। প্লান্টিতে দেখো এরা প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। প্লান্টি কি? প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। এদের দেহে উন্নত টিস্যু বিদ্যমান, এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়। প্রধানত স্থলজ, তবে জলজ প্রজাতিও থাকতে আছে। এদের যৌন জনন অ্যানাইসোগেমাস, অর্থাৎ আকার, আকৃতি বা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে এদের যৌন জনন সম্পন্ন হয়। এরা আর্কিগোনিয়েট এবং অর্থাৎ হচ্ছে আর্কিগোনিয়াম বা স্ত্রী জনন অঙ্গ বিশিষ্ট। আর্কিগোনিয়েট অর্থ হচ্ছে আর্কিগোনিয়াম বা স্ত্রী জনন অঙ্গ বিশিষ্ট। এরা সপুষ্পক, যেমন সকল ধরনের উন্নত সবুজ উদ্ভিদ, আম, জাম, কাঁঠাল, লিচু, পেঁপে, পেয়ারা যা আছে সব সবুজ উদ্ভিদ যারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে নিজের খাদ্য নিজেরা প্রস্তুত করে, তারা সবাই রাজ্য 4 প্লান্টির অন্তর্ভুক্ত। এবার আমরা যাব রাজ্য 5। আচ্ছা, প্লান্টির একটা ছক আছে, আমরা প্লান্টির ছকটা দেখে নেই। প্লান্টি, দেখো প্লান্টিতে আবার কি কি আছে, আমি এইভাবে দেখাই। একে আছে মশবর্গীয় উদ্ভিদ, মশবর্গীয় উদ্ভিদ। দুইয়ে আছে ফার্নবর্গীয় উদ্ভিদ, ফার্নবর্গীয় উদ্ভিদ। তিনে আছে নগ্নবীজী উদ্ভিদ, আর 4 হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। আবৃতবীজী উদ্ভিদ। দেখো আমরা জেনেছি যে প্লান্টি রাজ্য 4 হচ্ছে প্লান্টি রাজ্য 4 এর আবার আমরা বলেছি সকল সবুজ উদ্ভিদ রাজ্য 4 এর অন্তর্ভুক্ত। তো এই প্লান্টির যে সকল সবুজ উদ্ভিদ তাদেরকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে মশবর্গীয় উদ্ভিদ, 2 নম্বরে ফার্নবর্গীয় উদ্ভিদ, 3 নম্বরে নগ্নবীজী উদ্ভিদ, 4 নম্বর হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। আমরা এই 4টা ভাগ জেনে রাখলাম, আমরা যখন উচ্চতর শিক্ষা গ্রহণ করব তখন অবশ্যই এই মশবর্গীয়, ফার্নবর্গীয়, নগ্নবীজী, আবৃতবীজী উদ্ভিদ সম্পর্কে বিস্তারিত জানবো। আমাদের আজকে শুধু রাজ্য 4 প্লান্টির 4টি ভাগ জেনে রাখবো, এতটুকুই আমাদের নবম শ্রেণীর সিলেবাসে। এবার আমরা চলে যাব রাজ্য 5 অ্যানিমালিয়া। রাজ্য 5 অ্যানিমালিয়া।
এনিম্যাল শব্দটা আসে, এনিমালিয়া রাজ্য 5। এনিমালিয়া শুনলেই আমরা বুঝতে পারি যে এখানে কি হইতে পারে বা কারা থাকতে পারে। এরা নিউক্লিয়াস বিশিষ্ট এবং বহুকোষী প্রাণী। এদের কোষে কোনো জড় কোষ প্রাচীর, প্লাস্টিড এবং কি কোষগহ্বর নেই, কারণ এরা তো প্রাণী, কোষগহ্বর তো থাকবে উদ্ভিদে, তাই তো। প্লাস্টিড না থাকায় এরা হেটারোট্রফিক অর্থাৎ পরভোজী। এরা খাদ্য গলাধঃকরণ করে, এদের দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশ বিস্তার করে। পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। ভ্রূণ বিকাশকালীন সময়ে ব্রণীয় স্তর সৃষ্টি হয়। প্রোটোজিয়া ব্যতীত সকল ধরনের অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী এই রাজ্য 5 এনিমালিয়ার অন্তর্ভুক্ত। তাহলে আমরা জানতে পারলাম এরা এনিমালিয়া পর্বের প্রাণীরা বহু নিউক্লিয়াস বিশিষ্ট এবং বহুকোষী প্রাণী। এদের কি থাকে না, এদের থাকে না প্লাস্টিড। এরা হচ্ছে হেটারোট্রফিক, পরভোজী এবং খাদ্য গলাধঃকরণ করে, দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। আর এদের যৌন জননের মাধ্যমে এরা বংশ বিস্তার করে। পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন করে। আর ভ্রূণ বিকাশকালীন সময়ে ব্রণীয় স্তর সৃষ্টি হয়। আর এই এনিমালিয়া রাজ্যের উদাহরণ হচ্ছে প্রোটোজোয়া ছাড়া সকল ধরনের অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী, এরা সবাই এনিমালিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। আচ্ছা দেখো, 2004 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টমাস ক্যালভিয়ার স্মিথ জীবজগতের প্রোটিস্টাকে প্রোটোজোয়া এবং ক্রোমিস্টা নামে দুটি ভাগে ভাগ করেন এবং মনে রাখে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনর্নামকরণ করেন। এভাবে তিনি জীবজগৎকে মোট 6টি রাজ্যে ভাগ করেছেন। এ বিষয়ে তোমরা উপরের শ্রেণীতে আরও বিস্তারিত জানতে পারবে। এখানে বিভিন্ন রাজ্যের প্রাণীগুলোর যে বৈশিষ্ট্যসমূহের কথা উল্লেখ করা হয়েছে, তোমরা এই বইটি পড়ার সময় পরবর্তী অধ্যায়ে সেগুলো ধীরে ধীরে জানবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের যে বিষয় ছিল আমাদের পাঠদানের যতটুকু অংশ ছিল, জীবের শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য এবং জীব জগৎ সম্পর্কে জানলাম এতক্ষণ। প্রথমে আমরা জানলাম জীবের শ্রেণীবিন্যাস কেন করা হয়েছে। শ্রেণীবিন্যাস বলতে সমগ্র জীব জগৎকে অল্প পরিশ্রমে অল্প সময়ে জানার যে পদ্ধতি, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস নিয়ে প্রথম কাজ করেন সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তিনি মূলত একজন প্রকৃতি বিজ্ঞানী ছিলেন। তিনি চিকিৎসা শাস্ত্র নিয়ে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন এবং পরবর্তীতে তিনি নিযুক্ত হন। আর শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য ছিল বিশাল এই বৈচিত্র্যময় উদ্ভিদ সম্পর্কে জানা, সংরক্ষণ করা, নামকরণ করা, এদের উপকারিতা অপকারিতা সম্পর্কে জানা। আর জীবজগৎ পড়তে গিয়ে আমরা জানলাম যে ক্যারোলাস লিনিয়াস প্রথম 1969 সালে জীবজগৎকে শ্রেণীবিন্যস্ত করেন। 1969 সালে ক্যারোলাস লিনিয়াস জীবজগৎকে সরাসরি 5টি রাজ্যে ভাগ করেন: প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, এনিমালিয়া। সরাসরি এই 5টি রাজ্যে তিনি বিভক্ত করেন। কিন্তু হুইটেকার 1974 সালে তিনি বলেন যে না, উনি ভিন্নমত প্রকাশ করে এই 5টি রাজ্যের পূর্বে তিনি প্রথমে 2টি সুপার কিংডমে ভাগ করে নেন জীবজগৎকে, সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2। সুপার কিংডম 1-এ তিনি অন্তর্ভুক্ত করেন রাজ্য 1 মনে রাখে, আর সুপার কিংডম 2-এ তিনি অন্তর্ভুক্ত করেন রাজ্য 2 থেকে রাজ্য 5। তার মানে হচ্ছে প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি এবং অ্যানিমালিয়াকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় এতটুকুই ছিল। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার একটা বাড়ির কাজ দিয়ে নিই। বাড়ির কাজ, শ্রেণীবিন্যাস,
শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যগুলো লেখো। উদ্দেশ্যগুলো হচ্ছে জগতের শ্রেণীবিন্যাস। এই জগতের শ্রেণীবিন্যাস লেখো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের খাতায় বাড়ির কাজটি তুলে নাও। বাড়ির কাজ হচ্ছে শ্রেণীবিন্যাস কি, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যগুলো লিখো। আর জীবজগতের শ্রেণীবিন্যাস লেখো। আমরা জীবজগৎকে কিভাবে শ্রেণীবিন্যস্ত করেছিলেন কার্লোস লিনিয়াস এবং হুইটেকার, এই ধাপগুলো বর্ণনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান 5 তারিখ থেকে খুলে দেওয়ার একটা সম্ভাবনা আমরা দেখেছিলাম, কিন্তু পরবর্তীতে আমাদেরকে আরও এক দফা ছুটি বৃদ্ধি করে 14 ফেব্রুয়ারি পর্যন্ত চলমান ছুটিকে বর্ধিত করা হয়েছে। তো শ্রেণী পাঠদান বন্ধ আছে গত মার্চ 2020 মার্চের 17 তারিখ থেকে। তবে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের শ্রেণী পাঠদান বন্ধ থাকলেও আমাদের পাঠদান কিন্তু বন্ধ ছিল না। সংসদ টেলিভিশন, আমাদের উপজেলা অনলাইন স্কুল, তিতাস অনলাইন স্কুল, আমাদের মুজিবপুর অনলাইন হাই স্কুল এবং সারা বাংলাদেশে বিভিন্ন অনলাইন পেজ থেকে ক্লাস সম্প্রচার হয়েছে। আমরা তোমাদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করেছি। আমরা জুমের মাধ্যমেও তোমাদের নিয়মিত ক্লাস নিয়েছি। ইনশাআল্লাহ এই বছরও জুম ক্লাস চলমান আছে এবং থাকবে। যতদিন পর্যন্ত আমরা স্বাভাবিক শ্রেণী পাঠদান কার্যক্রমে সংযুক্ত হতে না পারছি, ততদিন পর্যন্ত আমাদের এই অনলাইন ক্লাসগুলো চলতে থাকবে। নবম শ্রেণীর যে সকল শিক্ষার্থী বন্ধুরা তোমরা বিজ্ঞান শাখায় আছো, বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জীববিজ্ঞান। আমি তোমাদের সাথে এই জীববিজ্ঞানের ধারাবাহিক ক্লাস নিয়ে প্রতিদিনই তোমাদের সাথে থাকবো জুম এবং অনলাইন ক্লাসের মাধ্যমে। তোমরা প্রতিদিনের ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখবে এবং প্রতিদিনের বাড়ির কাজ প্রতিদিন শেষ করে রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আজকের পাঠদানে তোমাদের সাথে ছিলাম আমি মোসাম্মদ জুবাইদা আক্তার, সহকারী শিক্ষক, মুজিবপুর উচ্চ বিদ্যালয়, তিতাস, কুমিল্লা। তোমরা এখন প্রচণ্ড শীত, সারা দেশের তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ চলছে, তার প্রভাবে সারা দেশই শীতে কাঁপছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, শীতের পোশাক পরিধান করবে, প্রয়োজন ছাড়া বাইরে যাবে না। আমরা এই করোনা মহামারীতে নিজে সুস্থ থাকবো এবং নিজের আশপাশের পরিবেশে যারা আছেন তাদেরকে সুস্থ রাখতে চেষ্টা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গলময় সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফিজ।